বেইজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা। শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ 7,30,00,000 মার্কিন ডলার। ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। অনলাইন মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে হেলথ অ্যাপ চালু। আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় মিলছে সুবিধা। অভিযোগ করলে এই ঘটনাস্থলে ছুটে আসবে পুলিশ। হাজার মাসের চেয়েও উত্তম রজনীর সন্ধান। ইবাদত বন্দেগীতে পবিত্র লায়লাতুল কদর পালন। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার বেইজিংয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে অভ্যর্থনা জানান চীনের উপমন্ত্রী সান ওইডং। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও আজ বেলা 11:15টায় চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং 3-0 বিশ্ব, এই 3টি বিষয়ের ওপর 3টি গোল টেবিল আলোচনায় যোগ দেবেন তিনি। বুধবার 4 দিনের সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্ষণে এশিয়া নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। উন্নত ও সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান। আর গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে যোগ দেন বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এশিয়ার সব দেশের ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত উল্লেখ করে সম্মেলনে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, কৃষি ও তথ্য প্রযুক্তি সহায়তা সহ যুব শক্তির সঠিক ব্যবহারের 4 দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। In this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity. Asia must create a sustainable financial mechanism. Regional NDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ফিলিস্তিন শুধুমাত্র মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটা বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar.
বোয়াও সম্মেলনের পাশাপাশি বেশ কিছু সাইডলাইন বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কু ডংকি, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওয়ারসোক সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বান কি মুন। এদিন এক্সিম ব্যাংক অফ চায়নার চেয়ারম্যান চেন হুয়াইহু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে সহায়তার আশ্বাস দেন। নাজমুস সালেহী, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য $7.30 লাখ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ট্রাম্প প্রশাসনের সম্প্রতি বিদেশি সহায়তা কমিয়ে দেয়ায় রোহিঙ্গাদের জন্য সংকট গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে নতুন এই তহবিল অনুমোদনের কারণে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমারে জাতিগত নিধনের মুখে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকছে অন্তত 12 লাখ রোহিঙ্গা। প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালালেও ক্যাম্পগুলোতে খাদ্য, স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা মেটাতে কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা। এই সংকট মোকাবিলায় নতুন করে $7,30,000 সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সহায়তা দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। আরও জানান, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে ব্যয় করা হবে এই অর্থ। এতে 1 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে। বিদেশি সহায়তা কমিয়ে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির মধ্যেই রোহিঙ্গাদের জন্য নতুন তহবিল অনুমোদন দিল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য প্রায় $240 কোটি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর বৈদেশিক তহবিল স্থগিত থাকায় রোহিঙ্গা শিবিরে অন্তত 5টি হাসপাতালের সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন এই তহবিলের অনুমোদন রোহিঙ্গাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জয় বাংলা ব্রিগেড শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবে বলে জুম মিটিংয়ে ঘোষণা দেয়। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইনে মিটিংয়ে অংশ নেয়া আরও অজ্ঞাত 503 জনকে আসামি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। পরে সিআইডিকে এই মামলার তদন্তের নির্দেশ দেন আদালত। গণপরিবহনে যৌন নিপীড়ন বন্ধে চালু হয়েছে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটের 8টি থানা এলাকায় যাতায়াতকারী নারী যাত্রীদের জন্য চালু হয়েছে এ সেবা। অ্যাপে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যাবে উদ্ধারকারী দল। এমন সেবাকে স্বাগত জানিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান মহিলা পরিষদের। অ্যাপ পরিচালনাকারী সংস্থাগুলো বলছে, নভেম্বরের মধ্যে সারা দেশে চালু হবে এ সেবা। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নারীদের হেনস্থা হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। যৌন নিপীড়ন ও উত্ত্যক্তের পাশাপাশি গণপরিবহনে ঘটছে ধর্ষণের মতো ঘটনাও। ব্র্যাকের গবেষণা বলছে, গণপরিবহনে চলাচলরত 94% নারী যৌন নিপীড়নের শিকার। এমন পরিস্থিতিতে যাতায়াতে ভয় পাচ্ছেন অনেক নারী। এখন একটু অস্বস্তি ফিল হয় যাতায়াত করার সময়, যে কখন কি হয়। সবাই নিরাপদ না আসলে রাস্তার মধ্যে, আর মেয়ে মানুষ তো অবশ্যই না, কারণ এখন তো সিচুয়েশন সবাই জানে। নারী হয়রানি বন্ধে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় হেল্প নামের নতুন একটি অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও সুইচ বাংলাদেশ। প্লে স্টোর থেকে সলিউশন স্পিন লিখলে হেল্প অ্যাপ আসবে, সেটি নামিয়ে শুধু মোবাইল নম্বর দিয়েই অ্যাপে প্রবেশ করে সেবা নিতে পারছেন নারীরা। অ্যাপে রাখা হয়েছে ইমার্জেন্সি বাটন, লিখিতভাবে অভিযোগ দেওয়ার অপশন আছে। নাম পরিচয় গোপন করে নিজের এমনকি অন্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও তুলে ধরা যাবে এই অ্যাপে। অ্যাপসের মাধ্যমে আমাদের হয়রানিগুলো যদি তাদেরকে জানানো যায় এবং যারা এই অ্যাপসে কাজ করবে তারা যদি ওরকম ভালোভাবে রেসপন্স করে, তাহলে তো ডেফিনেটলি
ডেফিনেটলি ভালো। সার্ভিসটা আমরা পাই সঠিকভাবে, তাহলে তো খুবই ভালো। এখন সঠিকভাবে পাবো কিনা সেটা ডিপেন্ড করতেছে। হেল্পের মিডিয়া কম্পেইনার জানালেন, প্রাথমিকভাবে মোহাম্মদপুর থেকে সায়দাবাদ পর্যন্ত রুটের 8টি থানা এলাকায় চালু হয়েছে এই সেবা। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে থানার নম্বর যুক্ত থাকবে এতে। পাশাপাশি এসব এলাকার 10টি শিক্ষা প্রতিষ্ঠানে গঠন করা হবে কুইক রেসপন্স টিম। প্রশাসনের কাছে তো তার ওনার লোকেশন চলে যাবে, পাশাপাশি অনেক সময় প্রশাসন রেসপন্স দ্রুত না করতে পারে, অনেক সময় একটু লেট হতে পারে। তখন সবচেয়ে নিকটবর্তী যে আমাদের মানে বুথটা থাকবে, যে আমাদের ভলান্টারি বুথ, আমরা তাদেরকে মূলত রিচ করব এবং তারা দ্রুততার সাথে সেখানে পৌঁছাবে। পুলিশ বলছে, অ্যাপে আসা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু পুলিশের কাছে প্রাথমিক তথ্য হিসেবে বর্ণনা হবে এবং যে কোনো ভিকটিমকে আমরা সেই অনুযায়ী পুলিশি যে সেবা সেটাও আমরা প্রদান করতে পারব। বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষের কর্তৃত্ববাদী আচরণ ও ঘটনার বিচার না হওয়ায় বেড়েই চলছে গণপরিবহনের নারী নিপীড়ন। এই পরিস্থিতিতে এমন অ্যাপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন তারা। বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা কিন্তু একজন অপরাধীকে আরও অপরাধী করে এবং যে অপরাধ করে না তাকেও কিন্তু অপরাধ করতে উৎসাহিত করে। এই অ্যাপটা যাতে আরও হয় সেটার ক্ষেত্রে, এবং সেখানে একটা সরকারেরও একটা অ্যাপ করার ক্ষেত্রে একটা সরকারেরও একটা ভূমিকা রাখতে হবে। অ্যাপে আসা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে মহিলা পরিষদ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে সারা দেশে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। এ রজনীকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ রাতেই নাজিল হয়েছিল পবিত্র আল কুরআন। তাই স্রষ্টার প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন তারা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহিমান্বিত রজনীর গুরুত্ব তুলে ধরে হয় আলোচনা। এছাড়া কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পবিত্র এ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ রাতে তিনি বর্ষণ করেন অশেষ রহমত ও নিয়ামত। সন্ধ্যা থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত স্রষ্টার ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। সকল দুনিয়ার মুসলিম উম্মাহ যেন আল্লাহ তাআলা ভালো রাখে। উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা আছেন তারা সকলের জন্য আসন্ন ঈদে সুন্দরভাবে ঈদ করতে পারেন। পবিত্র লাইলাতুল কদরে প্রথম আকাশে নেমে আসেন মহান আল্লাহ তাআলা। বান্দার উদ্দেশ্যে বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করে দেয়া হবে। তাই তো স্রষ্টার কৃপা পেতে রাতভর ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনীতে মসজিদে মসজিদে ঢল নামে মানুষের। নিজ পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন তারা। দেশের মধ্যে যে সংকটময় পরিস্থিতি বিরাজমান আছে, এর থেকে উত্তরণের জন্য বিশেষভাবে প্রার্থনা করা। আমার জীবনের যত গুনাহ আছে, আমার বাবা মা, আমার উস্তাদ, শিক্ষকবৃন্দ, আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মদীর সকলের জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন। বর্তমান সিচুয়েশন আমাদের দেশটা এখন চলতেছে, আল্লাহ জান্নাকে সবাইকে শান্তিতে রাখে, সুস্থ রাখে। বিভিন্ন মসজিদে লাইলাতুল কদরের ইবাদত করেন বাংলাদেশে বসবাসরত বিদেশিরাও। সুন্দর রিলেশনশিপ থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, এক दूसरे की सपोर्ट करे মানুষ, এটাই তো। हमने यही मांगा कि मतलब जो हमारे जो माह सियाम में हमने रोजे रखे वो सब তো আল্লাহ কবুল করে। কদরের এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় সারা রাত ইবাদতের মাধ্যমে কাটান ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ, ট্রেন, বাসে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। নৌ ও রেলপথে বৃহস্পতিবার ভোগান্তি কম থাকলেও সন্ধ্যার পর গাড়ির জট তৈরি হয় সড়কে। নবীনগর চন্দ্রায় বেশ কয়েক ঘন্টার যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা। উৎসব উদযাপনে টার্মিনালে ঘরমুখী মানুষের সেই চিরচেনা ঢল। নেই কোনো অগ্রিম টিকিট কাটার ঝামেলা। স্বস্তিদায়ক যাত্রার জন্য দক্ষিণ অঞ্চলগামীদের ভিড় সদরঘাটের লঞ্চ টার্মিনালে, যেটি মানুষের ঢলে পরিণত হয় ইফতারের পর। তবে পর্যাপ্ত লঞ্চ আর ঈদের ৩-৪ দিন আগে বাড়ি ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। সিট কোনোরকম অল্প একটু নিছি, মানুষ অনেক গাতাগাতি বেশি তো অনেক কষ্ট করে যাচ্ছে। তারপরে যাইতেছি দেশের বাড়িতে ঈদ করার জন্য। হয়রানি নাই,
ভোগান্তি কম আর কি, লঞ্চে খুব ভালোভাবে যাওয়া যায়। 29 রমজান মানে আগামীকাল থেকে কিছুটা হলো চাপ বাড়তে পারে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। আগের বছরগুলোর মতো এবার সূচি বিপর্যয় না থাকায় ঘরমুখী মানুষের চোখে মুখে স্বস্তির ছাপ। টিকিট যার ভ্রমণ তার আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম মানে ভিড় নেই। এদিকে গত কয়েকদিন সড়কে যাত্রীর চাপ কম থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর গাড়ির তীব্র জট তৈরি হয় নবীনগর চন্দ্রা অংশে। কয়েক ঘন্টা গাড়ি আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তারপরে সিট নাই, গাড়ি ভাড়া অনেক বেশি, 200 টাকায় গাড়ি ভাড়া 500 টাকা লাগে। ডাইরেক্ট যাবো, এই ধরনের গাড়ি আমরা এখন পাইছি না, এটা আমরা ভোগান্তিতে ভুগতেছি। এদিকে ঈদ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে খুলে দেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এক অংশ। এ পথ ব্যবহার করে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গে যাওয়া যাবে। এতে চাপ কমবে রাজধানীর ওপর। প্রকল্প পরিচালক জানান, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এ প্রকল্পের 48 কিলোমিটার রাস্তার মধ্যে ভোগড়া থেকে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চল পর্যন্ত 18 কিলোমিটারের 4 লেন এক্সপ্রেসওয়ে দুপুরে সাময়িকভাবে চালু করা হয়েছে। সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে। ভুলতায় ঢাকা সিলেট ও ভোগড়ায় সংযোগ ঘটাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত 3 মাসে 3854টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের 13 দিনে খালাস হয়েছে 1959টি গাড়ি। আর আমদানি করা গাড়ি থেকে 748 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে 3854টি গাড়ি। জানুয়ারিতে 2টি জাহাজে 932টি এবং ফেব্রুয়ারিতে আরও 2টি জাহাজে 963টি গাড়ি খালাস করা হলো। মার্চে সব রেকর্ড ছাড়িয়ে যায়। 11 থেকে 23 মার্চের মধ্যে 13 দিনে 3টি জাহাজে করে আমদানিকৃত 1959টি বিভিন্ন মডেলের গাড়ি খালাস করা হয়েছে। ঈদ উপলক্ষে এই গাড়ি আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। 1250টি ধারণ ক্ষমতার বন্দরের শেডে বর্তমানে রয়েছে 1734টি গাড়ি। এর মধ্যে 1430টি গাড়ি হলো সদ্য আমদানি করা, আর বাকি 300টি গাড়ি নিলামে বিক্রির অপেক্ষায় রয়েছে। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় 1400 ইউনিটের মতো গাড়ি আছে এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় 300-র মতো। এদিকে আমদানি করা গাড়ি থেকে 748 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জানুয়ারিতে 200 কোটি টাকা রাজস্ব আদায় হলো, মার্চে তা 294 কোটি টাকা ছাড়িয়ে গেছে। প্রতিটি গাড়ি থেকে 800 থেকে 850% শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তার যদি এলসি থাকে, আমরা এটা শুল্কের মাধ্যমে প্রপার্টি ডিউটি ট্যাক্স আদায় করে আমরা ছাড়করণ করে দিচ্ছি। তবে ব্যবসায়ীদের দাবি, আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে। তখন গাড়ির দামও তুলনামূলকভাবে বেড়ে যাবে, আর তাই বাড়তি লাভের আশায় এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। আমি যদি মনে করি যে সামনে ডিউটি বাড়বে, আমি কিছু গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। এখানে কিন্তু জোচ্চুরির কোনো বিষয় নেই। ঈদের আগে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ফেরার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। ঈদের ছুটিতে টানা 8 দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত। ছুটির সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বন্দর প্রশাসন। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
প্রতিদিন প্রায় 500 ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও 250 ট্রাকের কাছাকাছি পণ্য রপ্তানি হয় বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে। দৈনিক 5 থেকে 7,000 যাত্রীও যাতায়াত করে ভারত বাংলাদেশ দুই দেশে। প্রায় 12,000 মানুষ বন্দরের উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে দিনে গড়ে 50 কোটি টাকার রাজস্ব আদায় হয় বেনাপোল থেকে। এই বন্দরটি এবার ঈদ উপলক্ষে 28 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত টানা 8 দিনের ছুটির কবলে পড়েছে। টানা 8 দিন ঈদের ছুটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বন্দরের কাছে নিরাপত্তা জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছে। এতে আমাদের সাময়িক সমস্যা হলো ঈদের ছুটিতে ওনারা খুশি মানাবে। তবে জরুরি পণ্য খালাসের সুযোগ থাকছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্ধের সময় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করা হবে। এছাড়াও জরুরি পণ্য সেবা, জরুরি পণ্য খালাস এবং লোড আনলোডের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের বন্দরের একটি উইং খোলা রয়েছে, আমরা প্রস্তুত আছি। বন্দর কর্তৃপক্ষের হিসাব টানা 8 দিন ছুটিতে বেনাপোল বন্দরে রাজস্ব আদায় কমবে কম বেশি 400 কোটি টাকার। সময় সংবাদ, বেনাপোল। প্রতি বছর কলকাতার নিউ মার্কেটের ভারতীয় ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করতেন। তবে এবছর বাংলাদেশি ক্রেতা না থাকায় ভাটা পড়েছে সেই ব্যবসায়। ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্থানীয় ক্রেতারা যে পরিমাণ কেনাকাটা করছেন তাতে লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকা উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় দিন কাটছে তাদের। কলকাতার নিউ মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পবিত্র রমজান মাসে চিরচেনা চেহারায় নেই কলকাতার নিউ মার্কেট, যেখানে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর থাকার কথা, আর সেখানেই এখন শুনশান নীরবতা। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকদের ভিসা না দেওয়ায় অনেকেই ঈদের কেনাকাটা করতে এবার কলকাতায় আসতে পারেননি। বাংলাদেশি ক্রেতা না থাকলে স্থানীয় ক্রেতাদের দিয়ে ব্যবসায় লাভ করা সম্ভব নয় বলেও জানান কেউ কেউ। সাদার স্ট্রিট, নিউ মার্কেট বা বিভিন্ন ধরনের যত আছে সব বাংলাদেশের লোক না আসলে আমাদের অত উন্নতি হচ্ছে না। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার নিউ মার্কেট ও এর আশেপাশের বিভিন্ন রাস্তায় প্রায় 2 থেকে 3,000 ছোট বড় দোকান রয়েছে, আর এই দোকানগুলোতে কোটি কোটি টাকার বিনিয়োগ করে থাকেন ব্যবসায়ীরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে বাংলাদেশি ক্রেতা না থাকায় ব্যাংক থেকে চড়া সুদে টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। লাভ তো দূরের কথা, বিনিয়োগের টাকাও তুলতে না পারার শঙ্কায় অনেকে। বলতে পারবো না কি হবে না হবে, কোনো বোঝা যায় না, অনেক অবস্থা খারাপ। সরকারি পরিসংখ্যান বলছে, গেল বছর ঠিক এই সময়ে গড়ে 8 থেকে 9,000 বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে। ঠিক 1 বছর পর সেই চিত্র পাল্টে গিয়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 1 থেকে 150 জনে। বছরের ঠিক এই সময় নিউ মার্কেটের অসংখ্য ব্যবসায়ী ব্যাংক থেকে চওড়া সুদে ঋণ এনে তবে তাদের ব্যবসায় বিনিয়োগ করেন, আর লক্ষ্য থাকে বাংলাদেশি পর্যটক এলে তবেই ব্যবসায় লাভ তারা ঘরে তুলবেন। তবে বাস্তবতা এবছর ভিন্ন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন না বাংলাদেশি পর্যটকরা, আর সে কারণেই এই ব্যবসায় এবার মার খাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতার নিউ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। অনেকের মুখে হাসি ফুটলেও আমেজ নেই চাঁদপুরের জেলে পল্লীর বাসিন্দাদের। পদ্মা ও মেঘনায় ঝাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা চলায় মাছ শিকার থেকে বিরত রয়েছেন জেলেরা। এতে আয়ের পথ বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন তারা। কষ্টে থাকা জেলেদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বৃদ্ধা সকিনা খাতুন বিয়ের পর থেকেই জেলেপল্লীর বাসিন্দা। স্বামী ও 2 সন্তান পেশায় জেলে। তবে অভয়াশ্রমে টানা 2 মাসের নিষেধাজ্ঞার কারণে পরিবারের সবাই এখন বেকার। তাই তার পরিবারে চলছে নিদারুণ আর্থিক সংকট। চাঁদপুর সদরে মেঘনাপাড়ের শাকুয়া গ্রামের জেলেপল্লীর প্রতিটি ঘরে একই অবস্থা। তাই ঈদ উল ফিতরের আমেজ নেই তাদের মধ্যে। সন্তানদের নতুন পোশাক কিংবা একটু ভালো খাবার জোটাতে না পেরে প্রান্তিক জেলেদের কপালে দুশ্চিন্তা। ভাত খামো ওইরই তো দুধ দেয়, আর ঈদ হয়েছে দূরে, ঈদ আঙ্গর নসিব নেই। স্বামী রাত্রত বাড়া থাকে, স্বামী কাজ করতে গেছে, যদি আল্লাহ মিলে তো ঈদ করতে পারবো, আর নাইলে করতে পারবো না। নদী জাল বলে বন্ধ, এখন আমাকে চলতে ফিরতে অনেক কষ্ট। পুরান কাগজ যা আছে তা নিয়ে ফিন্ডা নামাজ পড়ুম আর কি। এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন জেলা প্রশাসক। সামনে ঈদ আসছে,
আমি আসলে আমাদের জনপ্রতিনিধিদেরকে রিকোয়েস্ট করব এবং বিত্তবানদেরকেও রিকোয়েস্ট করব, আমি আমার উপজেলা নির্বাহী অফিসারদেরকেও বলবো যাতে এই সময়টাতে বিশেষ করে যারা একেবারেই প্রান্তিক তাদের পাশে যেন আমাদের বিত্তবানরা একটু দাঁড়ায়, তাদের সন্তানদের পাশে। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে অর্ধলাখ জেলে। তবে সরকারি তালিকাভুক্ত 40,005 জন জেলেকে নিষেধাজ্ঞাকালীন 40 কেজি হারে খাদ্য প্রণোদনা চাল দেওয়া হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সংস্কারের অভাবে বেহাল নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার মধ্যকার নবীগঞ্জ মোগরাপাড়া সংযোগ সড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত থাকায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। তবে প্রায়ই দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। সড়ক বিভাগ বলছে এরই মধ্যে সড়কটি সংস্কারে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় আছে। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দ, পিচ উঠে গেছে অধিকাংশ স্থানে, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগ সড়ক নবীগঞ্জ মোগরাপাড়া রাস্তাটির এই বেহাল অবস্থা দীর্ঘদিনের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন শহর, বন্দর, সোনারগাঁও ছাড়াও দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে লক্ষাধিক মানুষ চলাচল করেন। স্থানীয়দের অভিযোগ, গত 16 বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি এই সড়কটির, ফলে 7.25 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি এখন ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহনও। আমাদের গাড়িগুলো সব পাটে পাটে ক্ষয়ে যেতেছে। গত সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেয়ের পুরো এর মাথার অর্ধেক নাই। আমরা বহুত ভয়াবহ অবস্থার মধ্যে আছি, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটতেছে। মুঘল আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত ঐতিহাসিক এই সড়কটির সংস্কারের অভাবে এখন হারাতে বসেছে 5 শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্য। দ্রুত দীর্ঘমেয়াদী সংস্কার সহ সড়কটি প্রশস্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের। পুরো রাস্তাটা গর্ত ভরা, এখন দেখার মতন কেউ নাই। যারা প্রেগন্যান্সি মানুষ আছে ওদের অসুবিধা হয়, প্রতিনিয়ত দৈনিক 2-3 করে অ্যাক্সিডেন্ট আছে। ইতিমধ্যে সড়কটির সংস্কারের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। অনুমোদন চূড়ান্ত হলে সংস্কার কাজ শুরুর আশ্বাস এই কর্মকর্তার। ঢাকা চিটাং রোডে যদি কোনো সমস্যা হয় বা কোনো ব্রিজ কালভার্ট রিপেয়ার করতে হয়, তখন এটা আমাদের একটা অল্টারনেট রুট হিসেবে আমাদের কাজ করবে। তো সেই ক্ষেত্রে সড়কটির গুরুত্ব দিয়ে আমরা সড়কটিকে মেরামতের পরিকল্পনা হাতে নিয়েছি। নবীগঞ্জ মোগরাপাড়া সড়কে প্রতিদিন লক্ষাধিক মানুষ ও ছোট বড় 10,000-এর অধিক যানবাহন চলাচল করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সড়ক জুড়ে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড। ধারণ ক্ষমতার বেশি 3 চাকার বাহনের কারণে ব্যাহত হচ্ছে অন্য গাড়ির চলাচল। এ কারণে প্রতিদিন মাদারীপুর শহরে সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাসিন্দারা। আর এ নিয়ে গতানুগতিক আশ্বাস পুলিশের। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। মাদারীপুর শহরের বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার। জেলার সবচেয়ে বড় এই মার্কেটের সামনেই যানবাহনের দীর্ঘ সারি। চানমারি মসজিদ রোড থেকে পুরান বাজার আর কাজীর মোড় থেকে মিলন সিনেমা পর্যন্ত প্রতিদিন যানজট লেগেই থাকে। একই চিত্র কাঠপট্টি, ইটের পুল ও শহরের লেকের পূর্ব পারের। এই অটোগুলাই বেশিরভাগ জামটা করতেছে, যেটার কি মূল কারণ এই জায়গায় ভ্যান দোকান, চকি দোকান এগুলো থাকার কারণে পুরান বাজারে সবচেয়ে বেশি জ্যাম হয়। যারা ট্রাফিক দায়িত্ব আছে তারা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করে, আমার মনে হয় যে যানজটটা দূর হবে ইনশাআল্লাহ। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর অল্প দূরত্বের মধ্যে গড়ে উঠেছে ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড। ধারণ ক্ষমতার বেশি যানবাহন সড়কে চলার কারণে ব্যাহত হচ্ছে অন্য যান চলাচল। তবে চালকদের দাবি, ফুটপাত দখল ও যত্রতত্র মোটরসাইকেল পার্কিং এর কারণে কমছে না যানজট। জাম হয়ে যাওয়া, অটো খালি এমিকে ঘুরায়, আবার রাখিয়া বইয়া থাকে। বড় বড় একটা ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, এর জন্য তো জ্যাম লাগিয়েই থাকে। ফুটপাতের দোকানও এগুলো আসলে থাকা তো উচিত না। তারপর দোকানের সামনে সামনে আপনার দেখা গেছে মোটরসাইকেলগুলো রাখে, এগুলো তো সমস্যা হয়। এ নিয়ে গতানুগতিক আশ্বাস পুলিশের। যত্রতত্র সিএনজি, অটো রিক্সা, ইজি বাইক এগুলো পার্কিং থাকে, তো সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। শহরের ভিতরে পুরনো বাজার, যেখানে মূল কেনাকাটার কেন্দ্র, সেখানেও আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে। তারা সকাল সন্ধ্যা সেখানে ডিউটি করছে। প্রতিদিন মাদারীপুর শহরে 8 থেকে 10 হাজার ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চলাচল করে।
দিনব্যাপী এভাবেই শহরের বিভিন্ন এলাকায় যানজট লেগেই থাকছে। এতে একদিকে হচ্ছে সময়ের অপচয়, অন্যদিকে বাড়ছে ভোগান্তি। শহরের কোথাও পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় এর থেকে সহজেই মুক্তি মিলছে না। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জ পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় নেই ডাম্পিং স্টেশন। উন্মুক্ত স্থানে স্তূপ করে রাখা হচ্ছে ময়লা। এতে দূষিত হচ্ছে বায়ু, পানি সহ পরিবেশ। দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট হাটলক্ষ্মীগঞ্জে প্রধান সড়কের দৃশ্য এটি। আর শহরের বাজার সংলগ্ন ও স্মৃতি স্তম্ভ এলাকার প্রধান সড়কেও ময়লার বড় স্তূপ। এছাড়াও শহরের দেবক মাদ্রাসা, ABJM, মানিকপুর জেনারেল হাসপাতাল পয়েন্ট, শ্রীপল্লী, ইদ্রাকপুর, জেলখানা রোড, কাটাখালী বাজার এলাকায়ও ময়লার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এসব ময়লা 6টি ট্রাক ও 19টি ভ্যানে করে ফেলা হয় পৌর ভবন থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরের মুন্সিরহাট এলাকায়। উন্মুক্ত স্থান যেন ময়লার বাঘার। যাওয়ার সময় দুর্গন্ধ, আসার সময় দুর্গন্ধ, মানুষের অস্থিরতা বেড়ে চলছে। দুর্গন্ধ কয়, এরপরে ধোঁয়া, গন্ধ, এমন ঘুমিয়ে পড়ে, তখন শ্বাসকষ্ট হয়। আবার এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের তো কমিউনিকেটেড নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো মেন রাস্তার সাথে এটা চলে না, এটা বহুত হার আগে নিয়ে ওটা লাইনা দেওয়া দরকার। এটা সবারই ক্ষতিগ্রস্ত হইতেছে এটা নিয়ে। কর্তৃপক্ষ বলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নামে প্রায় 100 কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ বান্ধব এই প্রকল্প বাস্তবায়ন হলে ডাম্পিং এলাকার মানুষের দুর্ভোগের লাঘব হবে। এখনো আমরা বরাদ্দ পাইনি, আশা করি ভবিষ্যতে বরাদ্দ হইলে আমরা কাজটি বাস্তবায়ন করব। আমার একটা পাইপ লাইন আছে, বরাদ্দ ব্যবস্থাপনা প্রকল্পটি পাইপ লাইন আছে, আশা করি অতি সত্বর এটা অনুমোদন আসবে। প্রতিদিন গড়ে প্রায় 28 মেট্রিক টন বর্জ্য নিয়ে রাখা হয় মুন্সিরহাট খাসকান্দি এলাকায়। 11.25 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার 72,000 মানুষের বসতির নানা রকম বর্জ্য এনে ফেলা হচ্ছে এই লোকালয়ে। মুন্সিরহাটের ময়লাপট্টি থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ফরিদপুরের একমাত্র হিমাগারে আলু রাখতে এসে বিপাকে পড়েছেন দূর দূরান্তের ব্যবসায়ী, কৃষক ও ট্রাক চালকরা। সিরিয়াল না পাওয়ায় আলু নষ্ট হওয়ার শঙ্কা তাদের। হিমাগার কর্তৃপক্ষ বলছে অধিক ফলন ও একসঙ্গে সবাই আলু নিয়ে আসায় বিড়ম্বনায় পড়েছেন তারা। এক ট্রাক থেকে আলু নামাতে নামাতে আসছে আরেকটি। উদ্দেশ্য হিমাগারে আলু সংরক্ষণ করা। ট্রাক্টর, ভটভটি, ভ্যানেও আলু এনেছেন চাষি ও ব্যবসায়ীরা। দিনের পর দিন হিমাগার ফটকের বাইরের রাস্তায় অপেক্ষাও করতে হচ্ছে তাদের। বেশিরভাগই এসেছেন উত্তরের জেলা থেকে। প্রচন্ড গরমের কারণে তৈরি হয়েছে আলু নষ্টের শঙ্কা। কাঁচা আলু ধরেন যে ক্ষেত থেকে উঠাই নিয়ে আসে, এটা তো কোলেস্টর করা লাগবে সাথে সাথে। এখন এখানে যে 4 দিন 5 দিন গাড়ির মধ্যে আলু থাকছে, পৌঁছে যাচ্ছে। সামনে ঈদ, ভাড়া ঠাড়া মারতে পারতেছি না, আলু নিয়ে আসি এখানে মনে করেন ধরা খেয়ে গেছি আমরা। বসে থাকতে থাকতে মানে গাড়ি আমলোড হয় না। এখন যে খাওয়ার টাকা সেটাও আমাদের কাছে নাই। হিমাগার কর্তৃপক্ষ বলছে অধিক ফলন ও একই সঙ্গে সবাই আলু নিয়ে আসায় সৃষ্টি হয়েছে বিড়ম্বনা। যারা আমাদের বড় বড় পার্টি তারা এক ট্রাকের জায়গা 5-7 ট্রাক রাখছে, এই জন্য ট্রাকের চাপ বেশি, আমদানি বেশি। ফরিদপুর হিমাগারটি শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত। এতে হিমাগারটিতে 60 কেজি ওজনের 1.5 লাখ বস্তা আলু রাখার সক্ষমতা রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। নোয়াখালীতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার সোনাপুর 0 পয়েন্টে 150টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ ও সড়ক বিভাগ অভিযানে অংশ নেয়। এ সময় রাস্তার উপর থেকে 9টি বাসের কাউন্টার সরানো হয়। সড়ক দখল নিয়ে যেসব স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জুম্মান সাদিক জ্যাভলিন।
আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মাহাদি ইসলাম ধ্রুব, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী এবং সাভারে আছেন রিপোর্টার মুজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। শেকড়ের টানে বাড়ি ফেরা শুরু করেছেন ঘরমুখো মানুষ। আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দৃশ্য যদি আমি একটু বলি, এখানে বিগত দিনগুলোতে কিন্তু গতকালকে পর্যন্ত এই সকালের এই সময় কিন্তু ঘরমুখো মানুষের এমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়নি। অনেকটা বলাই যাচ্ছিল যে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল মনে হয় তার পুরনো জৌলস হারিয়ে ফেলেছে, কিন্তু আজকের এই মুহূর্তের দৃশ্য যদি আমি বলি যে সদরঘাট লঞ্চ টার্মিনালটি মোটামুটি কানায় কানায় পূর্ণ। ঘরমুখো মানুষের পদচারণায় মুখরিত এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। 5টা থেকে লঞ্চ ছাড়া শুরু করেছে এবং এরই মধ্যে কিন্তু ঈদ যাত্রাকে স্বস্তি করতে এবং নিজের পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার লক্ষ্যে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষ তারা হাজির হয়েছে। এবং আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে এই ঈদ যাত্রাকে স্বস্তি করার লক্ষ্যে কিন্তু গতকাল থেকে কিন্তু বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু হয়েছে। আমি যদি একটু জানাই যে 14 এপ্রিল এই বিআইডব্লিউটি এর তথ্য মতে কিন্তু স্পেশাল লঞ্চ সার্ভিসগুলো চালু হয়েছে, যা সদরঘাট হতে বরিশালে বিশেষ লঞ্চ সার্ভিস যেটি শুরু হয়েছে এটা 14 এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রীদের জন্য চালু থাকবে। এছাড়া এই মুহূর্তে আমি এখানে যারা উপস্থিত ঘরমুখো মানুষ যারা রয়েছেন তাদের একটাই প্রত্যাশা যে তারা যেটি বলছিলেন যে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু অনেকেই সড়ক পথে বাড়ি ফেরা শুরু করলেও কিন্তু তাদের যে ঐতিহ্য এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে লঞ্চের মাধ্যমে বাড়ি ফেরা, সেই ঐতিহ্যকে ধারণের জন্য কিন্তু অনেকে এখানে চলে এসেছেন। এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে এই লঞ্চ যাত্রার মাধ্যমে তারা তাদের পুরনো সেই এবং এখানে উপস্থিত যারা লঞ্চের সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেটি বলছেন যে সড়ক পথের পাশাপাশি এই লঞ্চ যাত্রাকে স্বস্তি করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু পুলিশ প্রশাসন সহ বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কিন্তু কাজ করছেন। এবং সকাল 5টা থেকে কিন্তু লঞ্চ ছাড়া শুরু হয়েছে এবং একে একে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাবে এবং এখানে এবং একটু আমি জানিয়ে রাখি যে ঈদ যাত্রা নিয়ে বেশ সতর্ক কিন্তু যে আর 2 থেকে 3 দিন পরে ঈদ রয়েছে, স্বজনদের সাথে দেখা করবে এবং কি এটা একটা নির্বিঘ্নে এরকম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদেরকে। তো লঞ্চ যাত্রাকে স্বস্তি করার লক্ষ্যে কিন্তু বিআইডব্লিউটি থেকে শুরু করে কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা একটু এখানে ঘুরে যেটা দেখেছি যে আজকেও কিন্তু এই পুরনো দিনের মতো সেই জৌলস ফিরে এসেছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঠিক বিগত দিনে আমরা যেমন দেখেছি যে লঞ্চ টার্মিনালে ব্যাপক ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আজকে থেকে দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে মানিকগঞ্জে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ, সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি মানিকগঞ্জে। এই যে স্বস্তির যাত্রা শুরু হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে কিন্তু এখন স্বস্তির ঈদ যাত্রা। সেই ক্ষেত্রে আপনাদের যদি বলি আর 2 থেকে 3 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের, আর ঈদকে কেন্দ্র করে মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে এবং সকলেরই চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে যারা এসেছে এ পর্যন্ত তারা কিন্তু একদম নিরাপদে এই ঘাটটি পার হচ্ছে। আমরা বিআইডব্লিউটিসির সাথে কথা বলেছি, তারা বলছে যে 22টি যে ফেরি রয়েছে ফেরিগুলো চলাচল করছে এবং বিআইডব্লিউটিএ বলছে 33টি লঞ্চ এবং 63টি স্পিড বোট কিন্তু মানুষের জন্য নিয়োজিত আছে। মানুষ কিন্তু আসছে কিন্তু ঘাটে কোনো যানবাহন বা যাত্রীর চাপ বেশ রয়েছে। আমরা মোটর বাইক দূরত্ব দেখছি, এছাড়াও কিন্তু আমরা এই ঘাট এলাকাতে মানুষের যে পদচারণা, ঈদের যে একটা আমেজ
তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এটা যানজট এবং ভোগান্তি না থাকায় মানুষের চোখে মুখে আনন্দ উল্লাস কিন্তু আমরা লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু এটা পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডের যারা এখানে জেলা পুলিশের রয়েছে তারা কিন্তু 37 কিলোমিটার এলাকা জুড়ে একটা বলয় সৃষ্টি করেছে নিরাপত্তা, এবং পুলিশ সদস্যরা সাদা পোশাকেও কাজ করছে, পোশাকধারী পুলিশও রয়েছে, জেলা প্রশাসনও রয়েছে, বিভিন্ন উদ্যোগ, যার জন্য এই উদ্যোগগুলো নেওয়ার জন্য কিন্তু যারা যাত্রী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে যে এই উদ্যোগগুলো থাকার কারণে সড়ক, মহাসড়কে এবং ঘাট এলাকাতে খুব নির্বিঘ্নে নিরাপদে কিন্তু তারা ঘরে ফিরতে সক্ষম হচ্ছে বলে তারা জানিয়েছে। এছাড়াও কিন্তু মনোরম মৃদু মৃদু বাতাস, হালকা যে শীত তা কিন্তু অনুভূত হয়, কিন্তু নিরাপদ নির্বিঘ্নে তারা কিন্তু কাজ করছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে যানবাহনগুলো আসছে তারা কিন্তু সরাসরি একদম ফেরিতে উঠতে পারছে। এই যে একটা ভোগান্তিবিহীন যাত্রা এবং মনোরম পরিবেশ সকালকার, সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আনন্দের উৎসবে পরিণত হয়েছে। যদিও একদম যতই নিকটে চলে আসছে তারা কিন্তু এবং আনন্দ ঘন পরিবেশে মানুষের কিন্তু এই যে ঘাট এলাকাতে পদচারণা বৃদ্ধি পাচ্ছে। তারপরেও যেহেতু মানুষ, এখন আমরা চলে যাব সাভারে, সেখানে রয়েছে মুজাফর হোসেন জয়, আমরা তার সাথে সরাসরি জানার চেষ্টা করবো মহাসড়কে কি অবস্থা। জয়, সড়কের বাইপালে আপনারা জানেন যে ঈদমুখ মানুষের চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নারীর টানে বাড়ি ফেরার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই নবীনগর চন্দ্রা মহাসড়কে উপচে পড়া মানুষের ভিড়, একই সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপও বাড়ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত ঢাকা, আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কের মধ্যে বাইপাল থেকে জিরানী পর্যন্ত একটু আগে থেকেই শঙ্কা করা হচ্ছিল যে এই সড়কটিতে যানজটের সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে কিন্তু এখানে পুলিশ জনবল এবং একই সাথে ট্রাফিক জনবল বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ গাড়ির সারি, এবং আমরা যখন এখানে এসেছি তখন থেকে দেখছি যে শত শত গাড়ি অপেক্ষা করছে, এবং ভোরবেলা থেকে মানুষজন কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্যাগ গুছিয়ে, কিন্তু সবাই টিকিট কেটে কিন্তু গাড়িতে উঠে বসেছেন। ইতিমধ্যেই যতটুকু জানা গেছে যে মূলত এই ঢাকা অঞ্চলের যে শিল্পাঞ্চল রয়েছে এখানে প্রায় 1800-র মতো শিল্প কারখানা রয়েছে, যেগুলোর মধ্যে সর্বশেষ 1000 শিল্প কারখানা কিন্তু গতকালকে ছুটি দেওয়া হয়েছে, এবং আজকে সেই মোতাবেক কিন্তু সকাল থেকেই মানুষের চাপ বৃদ্ধি পাবে, একই সাথে যানবাহনের চাপ বাড়বে বলে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই। নবীনগর চন্দ্রা মহাসড়কের যে স্থানটিতে আশুলিয়া, ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এবং এই কারণেই মূলত এখানে যানজটের সংখ্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ যেটি বলেছে যে বিকল্প সড়ক ব্যবহার করছে অনেকেই, সেটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে ধামরাই হয়ে টাঙ্গাইল সড়ক দিয়ে উত্তরবঙ্গ যাতায়াত করছে অনেক গাড়ি, একই সাথে কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইল সড়ক ব্যবহার করছেন অনেকেই। সেক্ষেত্রে এই সড়কেও পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তারপরও আমরা সকাল থেকে দেখছি যে শত শত যানবাহন মূলত অপেক্ষমান রয়েছে যাত্রী পারাপার করার জন্য। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে অনেক গাড়ি কিন্তু ধীর গতিতে এগোচ্ছে, এবং সড়কে কিন্তু আস্তে আস্তে চাপ বাড়ছে। তো সেক্ষেত্রে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে কিন্তু এই মুহূর্তে অনেক গাড়ির চাপ আমরা দেখতে পাচ্ছি। যানজট নেই, কিন্তু ধীর গতিতে গাড়ি এগোচ্ছে এবং একই সাথে চাপ বৃদ্ধি পাচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের যে আরেকটি শাখা সড়ক রয়েছে, যেটি মূলত রাজধানীর প্রবেশমুখ হিসেবে উত্তরা হয়ে বাইপাল হয়ে ইপিজেড সড়ক, সেই ইপিজেড সড়কে কিন্তু আমরা গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে বলে দেখতে পাচ্ছি। কিন্তু ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত তেমন চাপ নেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সড়কটিতে চাপ রয়েছে। তো আমার কাছে সাভারের নবীনগর চন্দ্র মহাসড়কের এই ছিল তথ্য। এখন আমরা চলে যাব মুন্সিগঞ্জে রয়েছে নাসিরউদ্দিন উজ্জ্বল, যাচ্ছি সেখানে। ছুটির প্রথম দিনে কিন্তু উৎসব মুখর পরিবেশে পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখো মানুষ বাড়ি পানে যাচ্ছে, কিন্তু এখন যেটি হচ্ছে যে পদ্মা সেতুর যে টোল প্লাজা, সেই টোল প্লাজা ঘিরেতে কিন্তু এই ভোর থেকেই যে ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে, সেটি কিন্তু আমরা যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। বিশেষ করে মোটর বাইকের যে লম্বা লাইন,
সেটি কিন্তু একেবারে টোল প্লাজা থেকে থানা পেছন পর্যন্ত ছাড়িয়ে গেছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে বাস, মাইক্রো, অন্যান্য যে লাইনগুলো আছে সেখানেও লম্বা লাইন। এবং এই শুক্রবার অনেকে কিন্তু সেহরি খেয়েই রওনা হয়ে গিয়েছেন বাড়ির পানে, সেই কারণে কিন্তু এই চাপটি পড়েছে বলে দায়িত্বশীলরা বলছেন। তারা বলছেন যে এখানে যে 8টি লেন রয়েছে তার মধ্যে কিন্তু একটি লেন সংরক্ষিত ছিল মোটর বাইকের জন্য, এখন কিন্তু 2টি লেনে মোটর বাইক পারাপার হচ্ছে, কারণ মোটর বাইকের চাপ বেশি থাকবার কারণে কিন্তু লেন আরেকটি বাড়িয়ে দেওয়া হয়েছে। বাকি 6টির মধ্যে 5টি দিয়ে কিন্তু যানবাহন পারাপার হচ্ছে। আর যেটি চলন্ত অবস্থায় টোল আদায় হয়ে থাকে সেই লেনটি কিন্তু গাড়ির সংখ্যা কম, কারণ সেটি পাইলটিং চলছে, এখনও কিন্তু পাবলিক করা যায়নি। সেই কারণে কিন্তু সেই লাইনটি অনেকটাই অব্যবহৃত অবস্থায় রয়েছে। পদ্মা সেতুর অপর প্রান্তে যে 9টি লেন রয়েছে সেগুলো কিন্তু একই অবস্থা, 8টি সচল রয়েছে এবং সেখানে কিন্তু 2টি মোটর বাইকের লেন রয়েছে। এবং পুরো যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েতে কিন্তু দ্রুত গাড়ি আসছে। আর শত শত বললে ভুল হবে, হাজার হাজার গাড়ি কিন্তু এখন পারাপার হচ্ছে। তারা বলছেন যে এবার ঈদে যে লম্বা ছুটি তারা পেয়েছেন সেই ছুটি কাটানোর জন্যই কিন্তু তারা অফিস আদালত সেরে বাড়ি পানে যাচ্ছেন। এবং অনেকে কিন্তু মোটর বাইকে আপনারা লক্ষ্য করছেন স্ত্রী সন্তান নিয়ে ছুটছেন। তারা বলছেন বাইকে করে যাওয়ার কারণ হচ্ছে বাসের যে সিট পাওয়া এবং নানা রকম ঝুঁকি ঝামেলার কারণে কিন্তু স্বাধীনভাবে তারা যাবার চেষ্টা করছেন। তবে এই 2 চাকার মোটর বাইকে এই দ্রুতগতির সড়কে যাওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ কিন্তু দায়িত্বশীলরা বলছেন। সেই কারণে কিন্তু যে পদ্মা সেতুর ভিন্ন লেন করে দেওয়া হয়েছে সেই লেন দিয়ে কিন্তু এই পদ্মা পাড়ি দিচ্ছেন। এবং এই পদ্মা সেতু চালুর আগে যে মানুষের ভোগান্তি ছিল, দিন রাত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, সেই সব বিড়ম্বনা ছাপিয়ে কিন্তু এখন যেভাবে মানুষ বাড়ি পানে ছুটছে সেটি কিন্তু বিস্ময়কর। এবং তারা বলছেন যে এই যে ঘরমুখ মানুষ এর যে বিড়ম্বনা লাঘব, সে কিন্তু সেনাবাহিনী সহ অনেক রকম দায়িত্বশীল এখানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। এর আগে মানিকগঞ্জ, সাভার এবং ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ উল ফিতরের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখার দাবিতে প্রশাসনিক ভবনের গেটে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার 12টার দিকে প্রশাসনিক ভবনের সিঁড়িতে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, ঈদের পর 8 এপ্রিল থেকে স্নাতক চূড়ান্ত পরীক্ষা শুরু। তার মধ্যে ঈদের সময় বিদেশি শিক্ষার্থীরা থাকছেন, শিক্ষক কর্মকর্তারাও কোয়ার্টারে থাকছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে 28 মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত হলগুলো বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট সমাধানে বিকল্প ব্যবস্থার চিন্তা করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বারুণী উৎসব। প্রতি বছরের মতো এবছরও তিথি অনুসারে বুধবার রাত 11টা থেকে শুরু হয়ে আজ দিনব্যাপী চলে বারুণীর স্নান। বেলপাতা, কলাপাতা, ডাব সহ বিভিন্ন ধরনের ফল দিয়ে মন্ত্র পড়ে স্নান করে দেহ পবিত্র ও পাপ মোচন করেন পুণ্যার্থীরা। এ উৎসব ঘিরে নদী তীরগুলোতে বসে বারুণীর মেলা। নিরাপত্তায় দায়িত্বে পালন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। জার্মানিতে সামরিক খাতে নতুন দিগন্ত খুলে দিয়েছে এআই প্রযুক্তি। জার্মান স্টার্টআপ কোম্পানি ARX রোবোটিক্স তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত সামরিক রোবট গেরিয়ন RCS। এর মধ্যে এই রোবট ইউক্রেন সহ বিভিন্ন দেশে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছে। নতুন যুগের সামরিক প্রযুক্তিতে স্টার্টআপ কোম্পানিগুলোর ভূমিকা ক্রমশ বাড়ছে। জার্মানির স্টার্টআপ কোম্পানি এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে সামরিক যুদ্ধক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। ARX রোবোটিক্স নামক কোম্পানিটি তৈরি করেছে গেরিয়ন RCS নামে AI নির্ভর সামরিক রোবট। এটি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং বাধা শনাক্ত করে নিজেই দিক পরিবর্তন করতে সক্ষম। এরই মধ্যে এই রোবটের 30টি ইউনিট ইউক্রেনের সেনাদের সহায়তায় মোতায়েন করা হয়েছে। সেখানে এটি মূলত আহত সেনাদের নিরাপদে সরিয়ে নেয়ার পাশাপাশি নানা চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশের সেনাবাহিনীতেও নজরদারির কাজে 15টি রোবট মোতায়েন করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ কোম্পানিগুলো প্রতিরক্ষা খাতে উদ্ভাবনের পথ খুলে দিচ্ছে। এই স্টার্টআপগুলো প্রচলিত পথের বাইরে গিয়ে কাজ করছে। তাদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বড় কোম্পানিগুলোর তুলনায় বেশি, যা বড় কোম্পানিগুলোকে বেকায়দায় ফেলতে পারে। ARX রোবোটিক্স কোম্পানি জানায় তাদের AI পরিচালিত সামরিক রোবট দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এই উদ্ভাবনকে তারা সামরিক বাহিনীর ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তির বিকল্প হিসেবে দেখছে। জার্মান পার্লামেন্টও সম্প্রতি সামরিক বাজেট বাড়ানোর অনুমোদন দিয়েছে, যা ভবিষ্যতে প্রতিরক্ষা খাতে এমন আরও উন্নয়নের সুযোগ তৈরি করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ক্যান্সারের চিকিৎসা সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হাসপাতাল ঘুরে ক্লারেন্স হাউসে ফিরেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা চলবে তার। এ কারণে রাজার দৈনন্দিন কার্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার জনসম্মুখে উপস্থিতি নির্ভর করবে চিকিৎসকের সিদ্ধান্তের উপর। স্থানীয় সময় বৃহস্পতিবার চিকিৎসা সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হয়। পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তার সেই দিনের কার্যসূচি বাতিল করা হয়। শুক্রবারের দাপ্তরিক কাজগুলো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন রাজা তৃতীয় চার্লস। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে সাম্প্রতিক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসকরা তাকে কিছুদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর রাজা তৃতীয় চার্লসকে ক্লারেন্স হাউসে ফিরিয়ে আনা হয়েছে। নতুন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে বাড়িতে থেকে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন এবং সাময়িকভাবে তার কার্যসূচি পরিবর্তন করা হবে। শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং যথাসম্ভব দফতরের দায়িত্ব পালন করছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার জনসম্মুখে উপস্থিতির বিষয়টি নির্ভর করবে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তাইওয়ানে বসন্তের বাতাসে ছড়িয়ে পড়েছে চেরি ফুলের মিষ্টি সুবাস। আর এই রঙিন ঋতুর সৌন্দর্য উপভোগ করতে শতাধিক যাত্রী চড়েছেন এক শতাব্দী প্রাচীন স্টিম ট্রেনে। টাইফুন ও ভূমিকম্পের কারণে ট্রেনটি এতদিন বন্ধ থাকলেও গেল বছর পুনরায় এটি চালু হয়। তাইওয়ানের বিখ্যাত আলিশান পর্বতে ৬ ঘন্টার দীর্ঘ সফর, চারপাশে হালকা গোলাপি চেরি ফুলের স্নিগ্ধ শোভা। এমন দৃশ্যের সাক্ষী হতে বিশেষ এই ট্রেন যাত্রা। সৌন্দর্য উপভোগ করতে শতাধিক যাত্রী চড়েছেন শতাব্দী প্রাচীন স্টিম ট্রেনে। মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী হতে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে ঘুরতে এসেছেন অনেকে। সরু রাস্তার এই ঐতিহ্যবাহী রেলপথ প্রথমে কাঠ পরিবহনের জন্য তৈরি হলেও এখন এটি তাইওয়ানের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। টাইফুন ও ভূমিকম্পে ক্ষতি হওয়ায় দীর্ঘদিন পরে এটি গেল বছর পুনরায় চালু হয়। এবারের ফুল উৎসব উপলক্ষে বিশেষ এই ট্রেনটি 3 বার যাত্রা করবে বলে জানায় ট্রেন কর্তৃপক্ষ। ট্রেনের ইঞ্জিনটি তৈরি হয়েছিল 1915 সালে এবং 1916 সালে এটি প্রথমবারের মতো ট্রাকে নামে। এটি এক নস্টালজিক অনুভূতি দেয়। এটি অতীতকে অনুভব করার বিষয়, যখন মানুষ সাইপ্রেস কাঠের প্রতি মুগ্ধ ছিল। অতীতে বিদেশিরা সাইপ্রেস গাছ কাটতে তাইওয়ানে এসেছিল এবং তাদের কারণে তাইওয়ানে এমন কাঠের ক্যারেজ রয়েছে যা আমাদের সেই সময়ের অভিজ্ঞতা নিতে সাহায্য করে। এবার এটি একটি চেরি ব্লসম থিমযুক্ত ট্রেন। যদি সুযোগ মেলে আমরা আবারও সাইপ্রেস কাঠের ক্যারেজে ভ্রমণ করতে পারবো। এটা সত্যিই অসাধারণ। চেরি ফুলগুলো দেখতে অপূর্ব, বিশেষ করে যখন ট্রেন পাহাড়ি পথে বাঁক নেয় আর জানালা দিয়ে বরফে ঢাকা ইউশান পর্বত দেখা যায়, তখন সেই দৃশ্য এক কথায় অতুলনীয়। চেরি ফুলের ছোঁয়ায় রেলগাড়ির এই সফর যেন ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন। শতাব্দী প্রাচীন ট্রেনের ইঞ্জিনের শীষের সঙ্গে মিলেমিশে আছে বসন্তের বাতাস আর যাত্রীদের আনন্দধ্বনি। অর্জিতা শেষদিন, সময় সংবাদ। ঈদ যত ঘনিয়ে আসছে, ঈদের কেনাকাটা ততই জমে উঠছে কুয়েতের বিভিন্ন শপিং মলগুলোতে। পরিবার পরিজন থেকে দূরে থাকা প্রবাসীরা নিজের পছন্দসই পাঞ্জাবি সহ ঈদের পোশাকটি কিনতে ঘুরে ফিরে দেখছেন বিভিন্ন মার্কেট। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। ঈদকে সামনে রেখে কুয়েতের শপিং মলগুলোতে ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকিনা। বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক চাহিদা এখানে।
কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অবস্থিত কেনাকাটার কেন্দ্রস্থল হিসাবে পরিচিত সুক মিছিলা, সুক আল ওয়াতানিয়া, সুক ইরানি সহ বেশ কয়েকটি বড় শপিং মল রয়েছে। মার্কেটের ভেতরে বাইরে ছোট বড় সব ধরনের দোকানের বেশিরভাগের মালিক যেমন বাংলাদেশি তেমন ক্রেতারাও বাংলাদেশি। বাংলাদেশি উন্নত মানের পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি, সালোয়ার কামিজ, টি শার্ট, জিন্স, ছোট বাচ্চাদের বিভিন্ন পোশাক রয়েছে। এছাড়াও বিভিন্ন মডেলের শাড়ি, লেহেঙ্গা, থ্রি পিস সহ ভারতীয় বাহারি পোশাকের সজ্জিত দোকান। ঈদে পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। কাস্টমারটা একটু কম, কাস্টমার আগের মতো গত বছরের মতো চাপ নাই, চাপ একটু কম, হয়তো সামনে আর 2-4 দিন আছে একটু ভালো হইতে পারে আশা করি। বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলের দেশের ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। এর আগে আমি নিয়েছি এখান থেকে, তো আমার খুব ভালো লাগে এখানকার পাঞ্জাবিগুলো, এই জন্য এসেছি এখানে। ঈদ উপলক্ষে তারা পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি রাখে শার্ট প্যান্টের চাইতে, ওই হিসেবে পাঞ্জাবি একটু বেশি চলতেছে। চাহিদা বেশিরভাগই বেশি বাংলাদেশি পাঞ্জাবি, ওই হিসেবে আমরা বাংলাদেশি পাঞ্জাবির কালেকশনটা একটু বেশি রেখেছি এখানে। ঈদের বাজার করার জন্য আসছি, বন্ধু বান্ধব নিয়ে পাঞ্জাবি নিলাম, এখন শার্টের দোকানে আসছি, শার্ট পছন্দ করবো, শার্ট নিব। পরিবার পরিজন থেকে দূরে থাকা অসংখ্য প্রবাসীর স্বপ্ন কোনো একদিন ঈদে দেশে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে মিলিত হবে, উপভোগ করবে ঈদের আমেজ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ক্রিকেটের খবর, তামিম ইকবাল প্রসঙ্গ। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে তামিম ইকবালের শারীরিক অবস্থার। সিসিইউ থেকে তাকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। হাসপাতালে আরও 2 থেকে 3 দিন পর্যবেক্ষণের পর বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। তবে শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না সাবেক টাইগার অধিনায়কের। এদিকে শঙ্কা কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা দেখছেন না চিকিৎসকরা। তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। এমন একটা সংবাদ শোনার জন্যই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের ভক্তরা। অবশেষে চিকিৎসকের কাছ থেকে মিলল স্বস্তির খবর। আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে তামিম ইকবালের। মঙ্গলবার রাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে আনা হয় সাবেক টাইগার অধিনায়ককে। সেখানেই পর্যবেক্ষণে রাখা হয় তামিমকে। বর্তমানে কেটে গেছে শঙ্কা, নেওয়া হয়েছে তাকে কেবিনেও। শিগগিরই রিলিজ দেওয়া হবে তাকে। আমাদের 5 জন সিনিয়র বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আজকে একটা বোর্ড মিটিং হয় এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরো 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিম ইকবালের রিপোর্ট নিয়ে বেশ ইতিবাচক দায়িত্বরত চিকিৎসকরা। তবে পুরোপুরিভাবে সেরে উঠতে অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস। ডাক্তারের পরামর্শ মেনে চললে ফিরবেন স্বাভাবিক জীবনে। তবে সবারই প্রশ্ন, সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন তামিম? এটা ডিপেন্ড করবে ওনার প্রোগ্রেসটার উপরে। হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন, হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। শোনা যাচ্ছিল উন্নত চিকিৎসার জন্য তামিমকে নেওয়া হতে পারে থাইল্যান্ডে। তবে আপাতত তামিমকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছেন না চিকিৎসকরা। টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে, দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট what they have done, KPG done, team done, Mamun and Maruf done, is excellent job. তামিমের শারীরিক সবশেষ অবস্থা জেনে স্বস্তিতে সবাই, কিন্তু চিকিৎসকদের ব্রিফিং নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তামিম ভক্তদের দাবি, প্রকাশ্যে স্মোকিং নিয়ে ডাক্তারের মন্তব্যে রোগীর অবস্থার গোপনীয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগ PSL এর পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন লিটন কুমার দাস আর লেগ স্পিনার রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই পাকিস্তান উড়াল দেবেন পেস সেন্সেশন নাহিদ রানাও, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিজ। ভবিষ্যতের ভাবনায় আর এদেশের ক্রিকেটারদের ভিন দেশের লিগে খেলার পথ সুগম করতেই বিসিবি সভাপতি আর ক্রিক অপস চেয়ারম্যানের আগ্রহে NOC পেলেন এই 3 ক্রিকেটার। গেল কয়েক বছর ধরেই প্রতিটা IPL এর আগে এ যেন চেনা দৃশ্য। মোস্তাফিজ, সাকিব আর বিসিবি NOC ইস্যুতে দড়ি টানাটানি। এ নিয়ে এবারে হ্যাপেনিং সংকট, দূরত্ব বাড়ে ক্রিকেটার আর বোর্ডের। জাতীয় দলের কমিটমেন্ট সবার আগে, তবে বর্তমান বিচারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে এড়িয়ে যাওয়ার উপায় নেই মোটেও। 2023 IPL এর সুযোগ পেয়েও আয়ারল্যান্ড সিরিজের দোহাইয়ে সাকিব লিটনদের দেয়া হয়নি পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র।
এবার আইপিএলে কোনো বাংলাদেশের সুযোগ না মিললেও পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সুযোগ পেয়েছেন 3 জন। লেগি রিশাদ, পেসার নাহিদ আর লিটন। আবারও সামনে আসে সেই আলোচনা, এনওসি দেয়া হবে তো তাদের। রিশাদের এখনো টেস্টে অভিষেকই হয়নি, তবে নাহিদ আর লিটন সাদা পোশাকের নিয়মিত মুখ। কিন্তু এবার আর পাপনের কমিটির পথে হাঁটেনি ফারুক আহমেদের বোর্ড। 3 জনকে দেয়া হচ্ছে অনাপত্তিপত্র। রিশাদ আর লিটনকে শুরু থেকেই এনওসি দেয়া হলেও নাহিদ রানা যাবেন 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের 3 জন প্লেয়ারকে পিএসএল এ পার্টিসিপেট করার জন্য এনওসি গ্র্যান্ট করেছে। এর মধ্যে লিটন দাস এবং রিশাদ হোসেন পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেয়েছে, আর নাহিদ রানা জিম্বাবুয়ের সাথে যে ম্যাচ আছে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলে তারপরে 26 তারিখ থেকে তাকে এনওসি দেওয়া হয়েছে। টেস্ট খেলুড়ো তো বটেই, এর বাইরেও অনেক দেশেই এখন নিয়মিত হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে বাংলাদেশিদের সাধারণত সুযোগ মেলে না সেখানে। পারফরমেন্সের চাইতেও যেখানে বড় এই এনওসি ইস্যুতে বোর্ডের গড়িমসি। তবে এখন থেকে উদার নীতিতেই হাঁটতে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। মাননীয় বোর্ড সভাপতি, সম্মানিত ডিরেক্টর ক্রিকেট অপারেশনস এবং সিলেকশন প্যানেল তারা আলোচনা করেছেন। আলোচনা করে এবং এই ব্যাপারটাও তাদের মাথায় ছিল যে আমরা প্লেয়ারদের একটু বিদেশের যে সিরিজগুলোতে আছে, যেখানে যে লিগগুলো আছে এখানে কিভাবে এক্সপোজারটা আর একটু বাড়ানো যায়, সবকিছু চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। 11 এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল এর এবারের মৌসুম, যেখানে লিটন দাস খেলবেন করাচি কিংসে, রিশাদের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমিতে সব ঠিক থাকলে 27 এপ্রিল প্রথম ম্যাচে মাঠে নামবেন টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানা। মাহবুব লিমন, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। লাল সবুজের ফুটবলকে চাঙ্গা করে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার কথা দিয়ে গেছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জুনে আবারও আসবেন লাল সবুজের জার্সিতে মাঠ মাতাতে। শিলংয়ের পারফরমেন্স অব্যাহত রাখতে চান ঢাকার হোম ম্যাচগুলোতেও। দেশের ফুটবল নতুন করে স্বপ্ন দেখছে তার চোখে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে নিয়ে আলোচনা গোটা দক্ষিণ এশিয়ায়। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে সবাই দেখেছে তার ঝলক। নামের প্রতি সুবিচার করেছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। লাল সবুজদের নিয়ে এখন ভিন্নভাবে ভাবতে বাধ্য অন্য দলগুলো। আছেন একজন হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন সুপারস্টার। ঢাকা, সিলেট, হবিগঞ্জ তো বটেই, এক নজর হামজাকে দেখতে ফুটবল ফ্যানরা ভিড় করেছিলেন শিলংয়েও। ভক্ত, শুভানুধ্যায়ী, ফুটবল ফেডারেশন কর্মকর্তা, কোচ, সতীর্থ সবার ভালোবাসায় সিক্ত হয়েছেন। দিনকে দিন লম্বা হচ্ছে হামজার ফ্যান ক্লাব। বাদ যাচ্ছেন না অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রাও। ক্রিকেট তারকা লিটন দাস ছবি তুলেছেন তার সঙ্গে। রিশাদ হোসেনের মতো অনেকে আগেই পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রীড়াঙ্গন ছাপিয়ে বিনোদন জগতের অনেকেও হামজার সঙ্গে ছবি তুলেছেন, নিয়েছেন অটোগ্রাফ। এত মানুষের ভালোবাসা সঙ্গী করে ইংল্যান্ডে ফিরে গেছেন শেফিল্ডের ফুটবলার। ধন্যবাদ সবাইকে। কতটা সম্মানিত বোধ করছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। জুনে আবারও আসবো। পরবর্তী 2 ম্যাচেও ভালো খেলতে হবে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর 18 অক্টোবর ভারতের বিপক্ষে ফিরতি লেগ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি আয়োজন করতে চায় বাফুফে। যদিও স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়নি এখনো, তাই জাতীয় স্টেডিয়ামে এই 2 বিগ ম্যাচ গড়াবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। তবে যেখানেই ম্যাচ হোক, এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছেন হামজা। আপাতত ন্যাশনাল ডিউটি এক পাশে রেখে ক্লাব ফুটবলে মনোযোগ দিতে হচ্ছে হামজাকে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে তার দল শেফিল্ড ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। 29 মার্চ তাদের পরবর্তী ম্যাচ কভেন্ট্রির বিপক্ষে। সে ম্যাচেও শিলংয়ের পারফরমেন্স ধরে রাখতে চাইবেন বাংলাদেশি তারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। পরিবর্তন আসতে পারে ভারতীয় দলের টেস্ট ক্যাপ্টেন্সিতে। দেশটির গণমাধ্যমের দাবি, সাদা পোশাকে নিজের বাজে ফর্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচক অজিত আগারকার আর হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে শনিবার বৈঠকে বসবে বিসিসিআই। যে মিটিংয়ে চূড়ান্ত হবে চলতি বছরের দেশটির ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকাও।
শনিবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্সের বিগ ক্ল্যাশ। তবে সেই ম্যাচ ভেন্যু আহমেদাবাদ নয়, সবার দৃষ্টি থাকবে 2500 কিলোমিটারের বেশি দূরত্বের গুয়াহাটিতে। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম যে মুখরিত হবে ভারতীয় ক্রিকেটের বড় কর্তাদের আনাগোনায়, যেখানে বসবে বিসিসিআই এর বোর্ড মিটিং। নানা কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের সভা, যার মূল এজেন্ডা টেস্ট অধিনায়কত্ব। অস্ট্রেলিয়া সফরে পুরোটা সময় ব্যাটে ঢুকেছেন রোহিত শর্মা। 15 ইনিংসে 10.93 গড়ে করেছেন 164 রান। অবস্থাটা এমন ছিল, সিডনি টেস্ট থেকে নিজের নামও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, সেই কঠিন কন্ডিশনে ফর্মে ফেরার ব্যাপারে সন্দিহান বলেই নাকি ঝুঁকি নিতে চাচ্ছেন না ভারতের নিয়মিত অধিনায়ক, এমনটাই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। শেষ পর্যন্ত রোহিত যদি এই সিরিজ থেকে সরে দাঁড়ান, তবে প্রশ্ন, সাদা পোশাকে টিম ইন্ডিয়ার দায়িত্ব পাবেন কে? সেই উত্তর মেলাতেই ওই বোর্ড সভায় উপস্থিত থাকবেন হেড কোচ গৌতম গম্ভীর আর চিফ সিলেক্টর অজিত আগারকার। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই। টেস্টের অধিনায়ক হিসেবে যেখানে নাম আসে জাসপ্রীত বুমরার, তবে নিয়মিত ইনজুরির প্রবণতা পিছিয়ে রাখছে তাকে। তাই তো এমন কাউকে নির্বাচন করতে চায় বোর্ড, যে দীর্ঘ সময় দেশকে সার্ভিস দিতে পারবেন। তবে শুধু রোহিতের ফর্মের চিন্তাই নয়, টেস্ট ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়া সিরিজে 19 ইনিংসে 22.47 গড়ে বিরাট করেছেন 382 রান, যা তার নামের সঙ্গে বড্ড বেমানান। রবীন্দ্র জাদেজার ফর্মও পড়তির দিকে। এদিকে এই সভায় আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়েও। টেস্টে ফর্মহীনতায় ভুগলেও ভারতীয় গণমাধ্যমের দাবি, বিরাট, রোহিত, জাদেজা তিনজনেই থাকছেন A+ ক্যাটাগরিতেই। চুক্তিতে ফিরছেন শ্রেয়াস আইয়ারও। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর অন্যতম নায়ক বরুণ চক্রবর্তীর থাকাটাও একরকম নিশ্চিতই। এই বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন টেস্ট ভেন্যু হিসেবে গুয়াহাটির নাম। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা সিরিজ দিয়েই অভিষেক হচ্ছে যার। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেজিংয়ে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা। শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক আজ। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান ডক্টর ইউনূসের। রোহিঙ্গা শরণার্থীদের জন্য বড় অঙ্কের সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বরাদ্দ 7.30 কোটি মার্কিন ডলার। ব্যয় হবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। অনলাইন মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ। সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের। গণপরিবহনের যৌন নিপীড়ন বন্ধে হেল্প অ্যাপ চালু। আপাতত মোহাম্মদপুর সায়দাবাদ রুটের 8টি থানা এলাকায় মিলছে সুবিধা। অভিযোগ করলেই ঘটনাস্থলে ছুটে আসবে পুলিশ। হাজার মাসের চেয়ে উত্তম রজনীর সন্ধান। ইবাদত বন্দেগীতে পবিত্র লাইলাতুল কদর পালন। সংযমের মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।